এখন বাবা নয়, ড্যাডি বলার সময়। চলো সোনামণি। অভির বাহুর শক্ত বাঁধনে আটকে থাকে আনন্দী। সে বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে থাকে, বাবাকে শেষবারের মতো দেখার এক ব্যর্থ মরিয়া চেষ্টা। কিন্তু যে মানুষটিকে সে সারা জীবন আশ্রয়ের বৃক্ষ ভেবে এসেছে, আজ তিনি দাঁড়িয়ে আছেন অসহায়ের মতো, চোখে অসংখ্য না বলা কথা, অথচ পরিস্থিতির কাছে সম্পূর্ণ পরাজিত। নিজের মেয়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন আর কিছুই করার ছিল না। আনন্দের বুকের ভেতরটা ধীরে ধীরে শূন্য হয়ে যেতে থাকে। অন্যদিকে অভি একেবারেও থামে না। দৃঢ় পদক্ষেপে সে আনন্দীকে নিয়ে এগিয়ে যেতে থাকে তাদের বাড়ির বাইরের দিকে। তাদের পেছনে তার সাঙ্গপাঙ্গরা নীরবে অনুসরণ করতে থাকে, যেন সব কিছু আগেই ঠিক করা ছিল। বাড়ির সীমানা পেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় চারপাশে রাতের অন্ধকার আরও ঘন হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে অভি এক হাতে নিজের পেটের উপর বাঁধা ব্যান্ডেজে প্রান্ত ধরে, তারপর ধীরে সুস্থে সেটি খুলে ফেলে। এক টুকরো কাপড় মাটিতে পড়ে যায়। অভি চোখ বন্ধ করে দীর্ঘ এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তার ঠোঁটের কোণে ক্ষীণ রহস্যময় এক হাসি ফুটে ওঠে, যেন বহুক্ষণ ধরে অভিনয় করা এক চরিত্রের অবসান ঘটেছে মাত্র। কিন্তু তার ঠিক পাশে হাঁটতে থাকা আনন্দী কিছুটা টের পেল না। সে তখনও নিজের ভাঙা পৃথিবী হিসাব কষতে ব্যস্ত। বুঝতেই পারল না যে মানুষটিকে সে আহত করেছে ভেবেছিল, সেই মানুষটি এতক্ষণ নিখুঁত অভিনয়ে তাকে এবং তার পরিবারকে প্রতারণার জালে আটকে রেখেছে। আর অভি সমস্ত তথ্য বুকের ভেতর লুকিয়ে রেখে নির্বিকার ভঙ্গিতে তাকে নিয়ে এগিয়ে চলতে থাকে নতুন স্বপ্নের দিকে। গাড়িতে ওঠার আগে এক মুহূর্তের জন্য অভি পাশ ফিরে আনন্দের দিকে তাকায়। তারপর ঠোঁটের কোণে ভেসে ওঠে তীর্যক এক হাসি। হাসিটা ছিল বিজয়ের, আবার খানিকটা উপহাসের, কারণ আনন্দী এখনও জানে না সে কোনো অপরাধী নেই। যে অপরাধের বোঝা এতক্ষণ ধরে নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছে, তার বেশিরভাগটাই ছিল অভির সাজানো এক ফাঁদ। গাড়ির দরজা বন্ধ করতে অভির মনে ভেসে ওঠে কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো। যে ড্রেসিং টেবিলের পাশে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে আধো অন্ধকার, তবে জানলার কাছ ভেদ করে আসা ক্ষীণ আলোয় ডাইনিং টেবিলের চকচকে পৃষ্ঠে প্রতিফলিত হতে থাকে অন্য কিছু। সেই প্রতিফলনের অভি স্পষ্ট দেখতে পেয়েছিল আনন্দী ধীরে ধীরে একটা ছুরি হাতে তার দিকে এগিয়ে আসছে। দৃশ্যটা দেখে আতঙ্কিত হওয়ার বদলে অভির মাথায় অন্য পরিকল্পনা আসে। নিঃশব্দে সে নিজের ফোনটি অন করে এমনভাবে পাশে রেখে দেয় যাতে পুরো ঘটনাটি রেকর্ড হয়। আনন্দী এতটাই উত্তেজিত ও আবেগে অন্ধ ছিল যে সামান্যতম সন্দেহ করেনি। সে বুঝতেই পারেনি তার প্রতিটি পদক্ষেপ অভির নজর ছিল। এরপর মুহূর্তটা আসে। আনন্দী ছুরিটা চালিয়ে দেয় অভির দিকে, কিন্তু শেষ মুহূর্তে অভি নিজের দুহাত সামনে এনে আঘাত ঠেকিয়ে দেয়। ধারালো ফলাটি তার হাত কেটে দেয় বটে, তবে পেট পর্যন্ত পৌঁছাতে পারে না। ব্যথায় তার হাত রক্তাক্ত হয়ে ওঠে, কিন্তু উদ্দেশ্য সফল হয়। পরে সবটা ছিল অভিনয়। অভি ইচ্ছে করে মেঝেতে লুটিয়ে পড়ে, এমনভাবে নিস্তেজ হয়ে যায় যেন গুরুতর আঘাত পেয়েছে। আর আনন্দী নিজের আতঙ্ক ও অপরাধবোধের ভেতরে ডুবে গিয়ে বিশ্বাস করে ফেলে যে সে সত্যি ভয়ঙ্কর কিছু করে ফেলেছে। সেই ভুল বিশ্বাসের পরে অভির সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। আর এখন গাড়ির ভিতরে বসে সেই ঘটনাগুলো মনে করতে করতে অভির চোখে আবারও সেই রহস্যময় হাসি ফিরে আসে। আনন্দে এখনও সত্যটা জানে না। সে এখনও মনে করতে থাকে সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, অথচ পুরনো খেলাটার চালক ছিল অন্য কেউ, আর সেই মানুষটা নিশ্চুপে বসে আছে তার একদমই পাশে। পুরো পথ জুড়ে গাড়ির ভেতর ছিল একেবারে উৎসবমুখর। অভির সঙ্গপাঙ্গরা কেউ হাসছিল, কেউ ঠাট্টা করছিল, কেউ পুরো ঘটনা নিয়ে রসিকতা করতে ব্যস্ত। মাঝে মাঝে অভি তাদের কথায় যোগ দিতে থাকে, যেন তারা কোনো কঠিন পরিস্থিতি থেকে ফিরছে। বিষয়টা এমন নয়, বরং কোনো সফল মিশন শেষ করে এসেছে। কিন্তু সেই একই গাড়িতে এক কোণে নিশ্চুপ হয়ে বসে থাকে আনন্দী। তার চোখ দুটো শূন্য, মুখে কোনো অভিব্যক্তি নেই। চারপাশে হাসি ঠাট্টা যেন তার কানে পৌঁছালো না। সে বসেছিল এক জীবন্ত লাশের মতো, শরীর এখনও অথ অথচ মন বহুদূরে কোথাও হারিয়ে গেছে। একসময় গাড়ি অভির বাড়ির সামনে এসে থামে। অভি আগে নেমে দরজা খুলে দেয়, তারপর আনন্দের দিকে হাত বাড়িয়ে বলে, নামো। আনন্দ কোনো উত্তর দেয় না। অভি তার কবজি টেনে ধরে নামায়। খুব বেশি রুক্ষ নয়, কিন্তু অতটা নরম নয় যে সেটাকে অনুরোধ বলা যায়। তার আচরণ ছিল এক ধরনের জোর,
যেন সে জানে আনন্দে আপত্তি করলে শেষ পর্যন্ত তাকে নামতে হবে। তবে আনন্দী সহজে হার মানার মেয়ে নয়। মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে সে নিজের হাত ঝটকা মেরে ছাড়িয়ে নেয়। একবার অভির দিকে না থেকে দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আশেপাশে কি ভাবছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সোজা সিঁড়ির দিকে এগিয়ে যায় সে। কয়েক মুহূর্তের মধ্যে সে উপরে উঠে যায় এবং আশ্চর্যের বিষয়ে কোনো দ্বিধাই ছাড়াই গিয়ে ঢুকে পড়ে অভির রুমে। নিচে দাঁড়িয়ে থাকা সবাই কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তারপর অভি দু হাত কোমরে রেখে সিঁড়ির দিকে তাকায়। পরক্ষণে মাথা নেড়ে হেসে উঠে, দেখছোস, না আসতেই বাড়ি দখল শুরু করে দিয়েছে। তার কথায় আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন হেসে ফেলে। অভি নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, বেটি মানুষের বেশি সুবিধা দিলে এটাই সমস্যা। একবার দরজা খুলে দে, পরে পুরো রাজ্য নিজের নামে লিখা নিতে চাই। কথাটা বললেও তার চোখের গভীরে বিরক্তির চেয়ে কৌতুক বেশি ছিল। কারণ সে জানতো আনন্দের রাগে ক্ষোভে যতই ফুসুক না কেন, আজকের রাতটা তাদের দুজনের জন্য দীর্ঘ হতে চলেছে। ঘরে ঢুকে অভি থমকে দাঁড়ায়। আনন্দে ঘরের ঠিক মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়েছে। জানলার ফাঁক গলে আসা স্নান আলো তার মুখে পড়ছে। চোখ দুটো লাল, কিন্তু সে কাঁদছে না, বরং এমনভাবে দাঁড়িয়েছে যেন ভেতরের সব অনুভূতি পাথর হয়ে গেছে। অভি কয়েক সেকেন্ড তাকে পর্যবেক্ষণ করে, এরপর ধীর পায়ে এগিয়ে এসে পেছন থেকে কাছে জড়িয়ে ধরে আনন্দীকে। কিরে বোকাচন্দ্র, কাঁদছিস কেন? আনন্দী কোনো উত্তর দেয় না। তার নীরবতা বিন্দুমাত্র বিচলিত হল না অভি। ঠোঁটের কোণে পরিচিত এক দুষ্টু হাসি ফুটিয়ে আবার বলে, তোর তো খুশি হওয়ার কথা, তোর স্বামী তোরে ছুট শাহবাগীর মতো কথা বলিস না। বিয়ে করা বউ তুই আমার। প্রচণ্ড ক্ষোভে অভিকে ধাক্কা দিয়ে কাঁপতে থাকে আনন্দী। তো আমি কি জানতাম বিয়ে হয়েছে? আমি জানতাম আপনার মতো জানোয়ার আমার স্বামী। জানেন যখন একজন লোক যখন কোনো পিছনে পিছনে ঘুরে তখন কেমন লাগে? মনে হয় চোখ দিয়ে গিলে খেছে। বারবার পুরো শরীর কাপড় ঠিক করি আমরা, না জানি কোথায় কোন অংশ বের হয়ে গেল। আর কার লালসার শিখালাম জানেন? উপন্যাস গল্পে আপনার মতো লোকদের অনেক দাম, অনেক চাহিদা। মেয়েরা মরিয়া হয়ে ওঠে আপনাদের মতো, অথচ বাস্তবের জীবনে যদি আপনাদের অপশান দেওয়া হয় আপনাদের মতো লোককে বিয়ে করা ছাড়া উপায় নেই, তাহলে 99% মেয়ে কখনো বিয়েই করতো না। প্রচণ্ড হাঁপাতে থাকে আনন্দী। অভিও একদম নিশ্চুপ, তার বলার মতো যেন কিছুই নেই আজ। চোখের পানি মুছে আনন্দে আবার বলে, জানেন, যেদিন আপনি আমার সাথে অমন কাজ করলেন আমি বাড়ি গিয়ে দিতে চেয়েছিলাম, হয়তো দিয়েও দিতাম, কিন্তু আমার বাবাইয়ের ডাক কানে এলো। আমি মরলাম না। যদি মরে যেতাম তখন? প্রতি সেকেন্ডে নিজের সাথে লড়ছি। আয়নার সামনে দাঁড়ালে মনে হতো, আরে এ তো নিজের সমস্ত রাগ বের করে ফ্লোরে বসে কাঁদতে থেকে আনন্দী। একটা মেয়ের কাছে সব থেকে মূল্যবান জিনিস যখন কেড়ে নেওয়া হয়, তখন সেই মেয়ে ছাড়া আর কেউ বুঝতে পারে না কি যাচ্ছে তার উপরে। একটু থেমে আনন্দী অভির দিকে তাকিয়ে বলে, আমার কি দোষ ছিল অভি? আমাকে কেন এত কিছু সহ্য করতে হলো? আপনাকে দেখলেই তো মনে হবে এই লোকটা আমাকে, আমি কিভাবে আপনাকে স্বামী হিসেবে মানব অভি? কিভাবে আপনার সাথে থাকবো? আপনাকে দেখলেই তো ঘৃণা হয় আর আমার। আমি কিভাবে সারা জীবন এই কষ্ট সহ্য করব? অভি কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে এনে আনন্দের সামনে মেঝেতে বসে পড়ে। গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ধর, পানি খা। এতক্ষণে গলা শুকায় কাঠ হয়ে গেছে তোর। আনন্দে গ্লাসের দিকে তাকায় না, সে শুধু চোখ বন্ধ করে মাথাটা নিচু করে, যেন অভির উপস্থিতি সহ্য করতে পারছে না। অভি কয়েক মুহূর্ত চুপ থেকে মৃদু হেসে বলে, তুই চাইলে আমার বউ, না চাইলেও আমার বউ। কথাটা শুনে আনন্দে ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টি ছিল বরফ শীতল। জালিয়াতির বিয়ে কি হয়? মুসলিম ধর্মে এমন বিয়ে জায়েজ নেই। ধরতে গেলে আমি। পানির গ্লাসটা ফ্লোরে রেখে অভি আনন্দীকে বলে, আমি জীবনেও কোনো মাইয়ের গায়ে হাত তুলি নেই। বিসমিল্লা। বিসমিল্লা বলে খুব জোরে আনন্দের গালে চড় বসে দেয় অভি। বিয়ে করে কে অস্বীকার করো জাহান্নামী মহিলা? আনন্দে কম ঘেঁষে হুট করে সে উঠে অভির গালে চড় বসিয়ে দেয়। কীভাবে বিয়ে হয় সেটা তুইও জেনে নিস জানোয়ার। তুই না ডাক্তার ছিলি? কেমন ডাক্তার ছিলি তুই? আমার ধৈর্যের বাঁধ ভাঙিস না শেখের বেটি। কথাগুলো দাঁতে দাঁত চেপে উচ্চারণ করে হাতে ধরা পানির গ্লাসটা মেঝেতে নামিয়ে রাখে অভি।
তারপর এক মুহূর্ত আর সেখানে দাঁড়ায় না। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যেতে লাগে সে। তবে সদর দরজার কাছে পৌঁছাতে থেমে যায়। কাঁধের উপর দিয়ে একবার ফিরিয়ে তাকায় আনন্দের দিকে। তার চোখে মুখে তখনও কঠোরতা ছাপ স্পষ্ট। বাড়ির বাইরে বের হলে খবর আছে। হুঁশিয়ে এটুকু ছুড়ে দিয়ে সদর দরজাটি বন্ধ করে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার বিকট শব্দে যেন পুরো ঘর কেঁপে ওঠে। অথচ সেই শব্দের চেয়ে বেশি তোলপাড় চলছিল আনন্দের ভেতরে। মেঝেতে পড়ে থাকা মেয়েটি আর নিজেকে সামলে রাখতে পারে না। নিঃশব্দে গড়িয়ে পড়তে থাকে চোখের পানিতে। বুকের ভেতরে জমে থাকা অসহায়তা আর কষ্টগুলো যেন একে একে বেরিয়ে আসতে লাগে দীর্ঘশ্বাসের সাথে। এক সময় তার মনে হয় ফুলের পাপড়ির মতো কোমলে যে জীবন একদিন রঙিন স্বপ্নে ভরা ছিল, সেই জীবন আজ কীভাবে এমন নির্জন, বিভিন্ন আর যন্ত্রময় পরিণতির মুখোমুখি দাঁড়ালো। কোথায় হারিয়ে গেল তার হাসি, তার নিশ্চিত দিনগুলো। শরীর জুড়ে তখন প্রচণ্ড ক্লান্তি। সকাল থেকে না খাওয়া পেটটা ক্ষুধায় মোচড় দিয়ে ওঠে। কিন্তু সেই ক্ষুধা মেটানোর শক্তিটুকু যেন অবশিষ্ট ছিল না তার। চোখের পাতা ক্রমশ ভারী হয়ে আসতে থাকে। অবশেষে ঠান্ডা মেঝেতে আশ্রয় করে কুঁকড়ে শুয়ে পড়ে আনন্দী। চোখের কোণে শুকিয়ে না যাওয়া অশ্রুর দাগ নিয়ে ধীরে ধীরে তলিয়ে যায় ঘুমের অতল দেশে। সেখানে হয়তো কিছুক্ষণের জন্য হলো বাস্তবতার নির্মমতা তাকে খুঁজে পাবে না। অপর প্রান্তে অভি ছুটে চলে যায় শহরের সেই পুরোনো আড্ডাখানায়, যেখানে রাত নামলে জড়ো হয় একদল পথহারা মানুষ। কেউ তাসের টেবিলে ভাগ্য পরীক্ষা করে, কেউ বেসুরো গলায় গান ধরে, আবার কেউ নিজের জীবনের দুঃখগাথা বলতে বলতে হঠাৎ অকারণে হেসে ওঠে। সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা শত না বলা বেদনা। নিজের সঙ্গপঙ্গদের নিয়ে অভিও গিয়ে সেখানে বসে থাকে সেখানেই। রাত যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে ভিড়। চারপাশে ধোঁয়ার কুণ্ডলী, মদের গন্ধ, মাতালদের উচ্চস্বরে হাসাহাসিতে জায়গাটা ক্রমশ সরগম হয়ে ওঠে। কেউ গলা ছেড়ে গান ধরছে, কেউ টেবিলে হাত ঠুকে তাল দিচ্ছে। পুরো পরিবেশটা যেন এক বিশৃঙ্খলার উৎসব। ঘরের এক কোণে টেবিলে বসেছিল অভি। এক হাতে মদের বোতল, অন্য হাতে ফোন। স্ক্রিনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছিল। মুখে কোনো ভাবান্তর নেই, অথচ চোখের গভীরে জমেছিল অদ্ভুত এক শূন্যতা। কিছুক্ষণ পর পাশে বসা নোবেল কৌতূহলে জিজ্ঞেস করে, কী হয়েছে ভাই? কোনো উত্তর দেয় না অভি। হঠাৎ করে সে চেয়ার সরিয়ে টেবিলের উপর উঠে দাঁড়ায়। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আশেপাশে হইচই শুরু করে যায়। কেউ হাততালি দিতে থাকে, কেউ শীষ বাজাতে থাকে। আদৌ কেন উল্লাস করছে সেটাও বোধহয় তাদের নিজেরও জানা নেই। অভি ফোনটা সবার সামনে তুলে ধরে, তারপর জড়ানো কণ্ঠে গুনগুন করে উঠে বলে, হোয়াইট স্কিন গালো গালা হার্ট অফ ব্ল্যাকো। গান শেষ করে হতে চারপাশে হাসি আর উল্লাসের রোদ পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, কষ্টের গান শুনে সেখানে উপস্থিত কেউ কষ্ট পেল না, বরং হই হুল্লোড় যেন আরও বেড়ে গেল কয়েক গুণ। অভি বোতলটা ঠোঁটে তুলে কয়েক ফোঁটা বের হওয়ার আশায় উল্টে ধরে সে, কিন্তু বোতলটা ইতিমধ্যে খালি। বিরক্ত হয়ে সেটি একপাশে ছুঁড়ে ফেলে টেবিল থেকে নেমে আসে। পাশে এক মাতালের হাত থেকে গ্লাস ভর্তি নিয়ে কিছুক্ষণ নির্বাক তাকিয়ে থেকে তরলটির দিকে, যেন স্বচ্ছ সেই পানির ভেতরে কেন হারিয়ে যাওয়ার উত্তর খুঁজছে। তারপর গভীর এক নিঃশ্বাস ফেলে আবারও গেয়ে ওঠে, হ্যান্ডস আর গ্লাস, গ্লাস আর স্কচ, আইসা ফুল্লো টিয়ারো। শেষের গান লাইনগুলো গাওয়ার সময় তার ঠোঁটে হাসি থাকলেও চোখ দুটো ছিল সম্পূর্ণ নিস্তেজ। চারপাশে হইচই, তালি আর মাতালদের উল্লাসের ভিড়ে কেউ খেয়াল করে না গানটা আসলে মজা করে গাওয়া হলেও গানের আড়ালে লুকিয়ে ছিল একজন মানুষের গভীর একাকিত্ব আর অপূর্ণতার দীর্ঘশ্বাস। সারা রাত নেশা আর উচ্ছৃঙ্খল আড্ডায় ডুবে থাকার পর ভোর গড়িয়ে সকাল হয়ে এলো বাড়ির পথর অভি। এক দীর্ঘ রাত কাটানোর পর তার মনে একবারের জন্য ঘরে থাকা নতুন বউটির কথা আসেনি। সকাল প্রায় 9টার দিকে বাড়ি ফিরে এলো। সিঁড়ি বেয়ে সোজা দোতলায় উঠে যায়। ডাইনিং রুম পেরিয়ে নিজের কক্ষের দিকে যেতে তার চোখ পড়ে দরজা খোলা। মুহূর্তে কপালে ভাঁজ পড়ে। দ্রুত ঘরে ঢুকে চারপাশে তাকাতে দেখতে পায় আনন্দী সেখানে নেই। এক অদ্ভুত অস্বস্তি চেপে বসে তার বুকে, গলা যেন হঠাৎ শুকিয়ে আসে। ঠিক তখনই বারান্দার দিক থেকে কিছু একটা পড়ার শব্দ ভেসে আসতে সেদিকে ফিরে থাকায় অভি আর দেরি করে না, দ্রুত পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে সে দৃশ্য দেখে, তাতে তার দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়। মেরুন রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আনন্দী। সদ্য গোসল করে এসেছে বোধহয়। ভেজা চুলে গামছা দিয়ে মুছছে ধীরে সুস্থে। সকালে কোমল আলো এসে পড়ছে তার উপর।
অভি চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়, কেউ দেখছে কিনা। কাউকে না দেখে বুক ভরে নিঃশ্বাস ফেলে। তারপর পেছন থেকে আঁচলের কোণা ধরে বলে, শাড়ি কই পাইলি? পেছন না ফিরে আনন্দে উত্তর দিল, আলমারি থেকে। অভি উঁচু করে উত্তর দিল, কীভাবে বুঝলি ওটা তোর জন্য আনা হয়েছিল? অন্য কারোর জন্য তো হইতে পারতো। আমার আরেক বউয়ের জন্য ধর। দড়িতে ভেজা গামছাটা মেলতে মেলতে আনন্দে নির্বিকার গলা বলে, আপনাকে মেয়ে দিবে কে? কথাটা শুনে অভির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। দিতে হয় না সোনামণি, আমরা কেড়ে নিয়ে আসার লোক। আনন্দে কোনো জবাব দেয় না, এমন ভঙ্গিতে ঘরের দিকে হাঁটতে শুরু করে যেন কথাগুলো তার কানে পৌঁছায়নি। অভি আরও পিছু নেয়, ঘরে ঢুকে জিজ্ঞেস করে, রান্না শেষ? আনন্দে ঘুরে তাকায়, আমি রান্না করতে পারি না। খাইতে পারস? বলছি খাইতে পারস? অভির প্রশ্ন শুনে ঠোঁট বাঁকিয়ে ফেলে আনন্দে। কোনো উত্তর না দিয়ে নীরবে ডাইনিং রুমের দিকে পা বাড়ে সে। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে ভেতরে ভেতরে রাগে জ্বলছে সে। তবে এই মুহূর্তে অভির সঙ্গে আর কোনো বাকবিতণ্ডায় জড়ানোর ইচ্ছে নেই তার, কারণ সে খুব ভালো করে বুঝে গেছে এই লোকের সঙ্গে যুক্তি দিয়ে জেতা অসম্ভব। অভি ধীরে পায়ে তার পিছু নেয়, কিন্তু ডাইনিং রুমের পৌঁছানোর আগে সদর দরজার সামনে গিয়ে থেমে যায়। তারপর দরজার লোহার আংটায় বিশাল আকৃতির একটা চালা ঝুলিয়ে দেয়। ধাতব চাবিটা তালার ভেতরে ঢুকে ধীরে ধীরে ঘুরিয়ে দেয়। আনন্দে কপাল কুঁচকে থাকা অভির দিকে। এটা কি হইল? চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে অভি নির্বিকার ভঙ্গিতে তার দিকে তাকায়। অতঃপর কণ্ঠে যেন অন্তত স্বাভাবিক কোনো কথা বলছে এমন ভঙ্গিতে। বউ আটকানোর সহজ উপায়। কথাটা শুনে আনন্দে ভুরু আরও গভীরভাবে কুঁচকে ওঠে, চোখে মুখে জমে ওঠে তীব্র অসন্তোষ। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ইসলামী শরীয়ত অনুযায়ী আমাদের বিয়ে হয়নি। কর্কশ গলায় সে বলে, আমি তো কিছুই জানতাম না। আমার কোনো মতামত নেওয়া হয়নি। আমারও তো ইচ্ছে ছিল না, একজন মুসলিম মেয়ের সম্মতি ছাড়া বিয়ে বৈধ হয় না। প্রতিটি শব্দের সঙ্গে যেন জমে থাকা ক্ষোভ, অপমান আর প্রতিবাদ মিশেছিল। এতক্ষণ ধরে নিজেকে সংযত রাখলে এবার আর পারল না আনন্দী। কিন্তু অভির মুখের অভিব্যক্তির সামান্য পরিবর্তন দেখা গেল না। মনে হলো কথাগুলো সে শুনেছে ঠিকই, অথচ গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। কোনো উত্তর না দিয়ে গলায় গামছা ঝুলিয়ে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ায়। কয়েক মুহূর্তের মধ্যে ভেতর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে আসে। আনন্দে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে তারপর যেন হঠাৎ কিছু একটা মনে পড়তে দ্রুত পায়ে সদর দরজার দিকে এগিয়ে যায়। একবার হাত বাড়িয়ে তালাটা টেনে দেখে লোহার ভারী তালাটা সামান্য নড়ে না। বিরক্তিতে তার চোয়াল শক্ত হয়েছে। দু হাতে দরজার কাপড় আঁকড়ে ধরে সর্বশক্তি দিয়ে টান দেয়। পুরনো কাঠের দরজাটার দিকে তাকিয়ে এতদিন তার ধারণা ছিল সামান্য একটা ধাক্কায় যথেষ্ট, মুহূর্তে ভেঙে পড়বে সেটি। কিন্তু আজ উপলব্ধি করছে বয়স বাড়লে কিছু কিছু জিনিসের দৃঢ়তা কখনো ফুরিয়ে যায় না। বহু বছর পুরনো সেই দরজাটি যেন নিজের অস্তিত্ব মাটির গভীরে প্রথিত করে দাঁড়িয়েছে অটল অবিচল। আনন্দে আবারও চেষ্টা করে, একবার নয় বারবার, কিন্তু প্রতিবারে তাকে ফিরতে হয়েছে ব্যর্থতার মুখোমুখি। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে দরজার সামনে থমকে দাঁড়ায় সে। দ্রুত ওঠানামা করতে থাকে তার বুক, আর ভেতরে ভেতরে বিরক্তি, ক্ষোভ আর অসহায়তার ভার জমতে থেকে যেন আরও গভীর হয়ে ওঠে। ওয়াশরুমের ভেতর থেকে অবিরাম পানির শব্দ ভেসে আসতে থাকে, আর সেই একঘেয়ে শব্দে আনন্দের মনে হতে থাকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহ্য, সবচেয়ে বিরক্তিকর মানুষটির নাম অভি। লোকটা যেন ইচ্ছে করে তার ধৈর্যের শেষ সীমাটুকু পরীক্ষা করে যাচ্ছে। যতবার তার কথা মনে হচ্ছে ততবার বিরক্তিতে মুখ আরও গোমরা হয়ে উঠছে আনন্দের। গোসল সেরে কিছুক্ষণ পর ডাইনিং রুমে প্রবেশ করে অভি। ভেজা চুলে গামছা ঘষতে ঘষতে হেঁটে আসে সে। শরীরে তড়িঘড়ি করে গলানো একটি পাঞ্জাবি মুখে অদ্ভুত রকমের অস্বাভাবিকতা, যেন কিছুক্ষণ আগে ঘটনাগুলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ডাইনিং টেবিলের পাশে বসে থাকা আনন্দের দিকে চোখ পড়তে তার ভেতরে হাসির ঢেউ বয়ে গেল। গালে হাত রেখে গভীর চিন্তায় ডুবে আছে মেয়েটা। এমন গভীর মুখ করে বসে রয়েছে যেন পৃথিবীর সবচেয়ে জটিল সমস্যার সমাধান করার দায়িত্ব একাই তার কাঁধে এসে পড়েছে। তবে নিজের সে হাসিটা ঠোঁট পর্যন্ত পৌঁছাতে দেয় না অভি। বহু কষ্টে মুখের ভাব স্বাভাবিক রেখে সে, কারণ তার কাজ এখনও শেষ হয়নি, বরং আসল ঝামেলা বোধহয় এখন থেকে শুরু হতে যাচ্ছে। তাই হাসির চেয়ে সতর্ক থাকাটাই বেশি প্রয়োজন বলে মনে হয় তার। তাই কোনো ভূমিকা কিন্তু পূর্বাভাস ছাড়াই সোজা আনন্দের সামনে গিয়ে দাঁড়ায় অভি।
তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার কবজি চেপে ধরে এক টানে দাঁড় করিয়ে দেয়। আচমকা এমন ব্যাপারে ভড়কে ওঠে আনন্দী। কি হচ্ছে অভি এটা? তার কণ্ঠে স্পষ্ট বিস্ময় আর বিরক্তি মিশেছিল, কিন্তু অভি কোনো উত্তর দেয় না, বরং তার হাতের মুঠো আরও শক্ত করে ধরে সদর দরজার দিকে হাঁটতে শুরু করে। আনন্দী কয়েকবার হাত ছড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অভির আঙ্গুলের বাঁধন যেন লোহার শিকলের মতো দৃঢ় হয়। দরজার সামনে এসে কোমরে গোছা বের করে তালার মুখে লাগায় সে। মুহূর্তের পর ধাতব শব্দ তুলে খুলে যায় ভারী লোহার তালাটা। সেটিকে একপাশে সরিয়ে রেখে ধীরে ধীরে আনন্দের দিকে ফিরে তাকায় অভি। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা আনন্দের অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। সে কিছু জিজ্ঞাসা করার আগে অভি হঠাৎ তার শাড়ির আঁচল তুলে নেয়। তারপর কোনো কথাবার্তা ছেড়ে মাথার উপর টেনে দেয় সেটি। মুহূর্তের মধ্যে বিশাল ঘোমটা আড়ালে ঢেকে যায় আনন্দের মুখ। শুধু মাথা নয়, পুরো মুখ আড়াল হয়ে যায় কাপড়ের স্তরে। চারপাশে আলো যেন এক লহমায় মলিন হয়েছে। সামনে কি আছে, কোথায় দাঁড়িয়েছে, অভি কী করতে যাচ্ছে, কিছুই তার স্পষ্ট বুঝতে পারছে না। অপরিচিত এক অস্বস্তিতে ধীরে ধীরে বুক ভেতরে ছড়িয়ে পড়ে। অভি, আপনি কি করছেন? উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে আনন্দী, ঘোমটার আড়াল থেকে হাত বাড়িয়ে আঁচল সরানোর চেষ্টা করে। কিন্তু তার আগে অভি এক পা এগিয়ে আসে। ঠোঁটের কোনো অস্পষ্ট এক হাসি ফুটিয়ে শান্ত গলায় বলে, নিজের চোখে রক্ষা মানে? তোমার রূপের আগুনের চোখে কিছু দেখি না তো, তাই। বিরক্তির ঘোমটার আড়াল থেকে আঁচল সরিয়ে ফেলতে চায় আনন্দী, কিন্তু সে কিছু বোঝার আগে অভি হঠাৎ তাকে দুই হাতে তুলে নেয়। আচমকা এমন ঘটনায় মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে। তারপর বিস্ময় আর ক্ষোভে চিৎকার করে, এই নামান আমাকে! অভি মুখে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো উত্তর আসে না। অভি, আমি আপনার সাথে কথা বলছি। শুধু নীরবতা। মনে হচ্ছে হয় আজ ইচ্ছে করে মুখে কুলু বেটেছে সে। আনন্দী কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু শক্ত হাতে তাকে আগলে রেখে ধীর স্থির পায়ে সামনে এগিয়ে যেতে থাকে। বিরক্তি, কৌতূহল, অজানা এক আশঙ্কা একসঙ্গে জড়িয়ে ধরে আনন্দীকে। বুকের ভেতরে অস্বস্তিতে ক্রমশ বেড়ে চলছে। লোকটা আসলে কী করতে চাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে তাকে, আর এত রহস্য করার বা কী প্রয়োজন? অসংখ্য প্রশ্ন মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে, অথচ একটারও উত্তর মেলে না। কিছুক্ষণ পর ধাতব শব্দ তুলে কোনো একটা দরজা খোলার আওয়াজ কানে আসে। ঠিক পর মুহূর্তে অনুভব করলো অভি অন্তত সতর্কতার সঙ্গে তাকে কোথাও বসিয়ে দিয়েছে। নরম ছিটের স্পর্শের ভিতরে বুঝতে বাকি থাকে না এটি একটি গাড়ি। দর এরপর দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে আসে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হঠাৎ ইঞ্জিনের গর্জনে কেঁপে ওঠে চারপাশ। গাড়িটি ধীরে ধীরে চলতে শুরু করে। আর ধৈর্য রাখতে পারে না আনন্দী। বিরক্ত মুখে ঘোমটার আঁচলটা একটু সরিয়ে দেয় সে। মুহূর্তের মধ্যে ছুটে আসা বাতাসে এসে এলোমেলো পড়ে তার মুখে। এলোমেলো হয়ে যায় তার কপালের কাছে বেরিয়ে থাকা কয়েক গোছা চুল। দীর্ঘক্ষণ কাপড়ের আড়ালে বন্দি থাকার পর খোলা হওয়ার স্পর্শে যেন একটু স্বস্তি ফিরে এসে তার। চারপাশে তাকাতে পরিস্থিতি পরিষ্কার হয়ে যায়। তারা অভির খোলা জিপে বসে আছে। মাথার উপর বিস্তীর্ণ নীল আকাশ রয়েছে। দুপুরে উষ্ণ বাতাস চারিদিকে থেকে এসে গায়ে লাগছে। রাস্তার দুপাশে গাছপালা, দোকানপাট আর বাড়িঘর দ্রুত পিছিয়ে যাচ্ছে গাড়ির চাকার গতির সঙ্গে সঙ্গে। দৃশ্যগুলো একের পর এক মিলিয়ে যাচ্ছে দূরে। স্টিয়ারিং ধরে বসে আছে অভি, তার দৃষ্টি স্থির সামনে রাস্তায়। মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব, আর চোখে মুখে রহস্যময় এক নীরবতা। সে খুব ভালো করেই জানে কোথায় যাচ্ছে, কিন্তু সেই তথ্য পৃথিবীর কারো সঙ্গে ভাগ করে নেওয়ার প্রয়োজন বোধ করছে না। আনন্দে কয়েক মুহূর্ত চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, তারপর নিজেকে সামলাতে না পারে এবার প্রশ্ন ছুড়ে দেয়, এবার তো বলুন কোথায় যাচ্ছি আমরা? প্রশ্ন শুনে আনন্দে একবার মাত্র তার দিকে তাকায়। সেই দৃষ্টিটা ছিল ক্ষণিকের, কিন্তু অদ্ভুতভাবে স্থির। পরক্ষণে তার ঠোঁটের কোণে অস্পষ্ট এক হাসি ফুটে ওঠে, এমন হাসি যা দেখে মনে হয় যে সে কিছু জানেই না, অথচ ইচ্ছে করে কাউকে জানতে দিচ্ছে না। তারপর আবার দৃষ্টি ফিরিয়ে নেয় সামনের রাস্তায়। অভির এই অকারণ নীরবতা ধীরে ধীরে আনন্দকে কৌতূহল আরও উস্কে দেয়। বিরক্তির সঙ্গে মিশে যায় অস্থিরতা। মনে হতে থাকে লোকটা নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা করে রেখেছে, এমন কিছু যার কথা এখনও জানাতে চায় না সে। আর অভিকে
যতটুকু চিনেছে আনন্দী তাতে একটা বিষয় বেশ ভালো করে বুঝে গেছে, এই মানুষরা যখন কোনো কিছু একটা রহস্য করে তখন তার পিছনে সাধারণত খুব সাধারণ কোনো কারণ থাকে না। তাই অজানা গন্তব্যের দিকে ছুটে চলা জিপের সঙ্গে তার বুকের ভেতর ধীরে ধীরে জমতে থাকে এক অদ্ভুত কৌতূহল। ঠিক কী অপেক্ষা করছে সামনে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গাড়ি এসে থামে একটা পরিচিত ভবনের সামনে। প্রথমে জায়গাটা ঠিক বুঝতে পারে না আনন্দী, কিন্তু জিপ থেকে নামার পর ভবনের উপর ঝুলতে থাকা সাইনবোর্ডে চোখ পড়তে তার কপাল কুঁচকে যায়। কাজী অফিস। অভি কোনো কথা না বলে তার হাত ধরে ভেতরের দিকে এগিয়ে যায়। পুরো পথ জুড়ে মানুষটা একটা শব্দ উচ্চারণ করেনি। স্টিয়ারিংয়ে রাখা হাত যেমন স্থির ছিল তেমনই স্থির ছিল তার দৃষ্টি। আর সেই নীরবতা আনন্দের মনে একের পর এক প্রশ্ন জন্ম নিয়েছিল। কোথায় যাচ্ছে তারা, কেন যাচ্ছে, এত সকালে তাকে এভাবে ঘোমটা টেনে নিয়ে আসার প্রয়োজন বা কী? কিন্তু কাজীর অফিসের দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করতে তার সমস্ত প্রশ্ন যেন এক মুহূর্তে থমকে যায়। পা দুটো নিজে থেকে স্থির হয়ে সে দৃষ্টি আটকে পড়ে সামনের সারিতে বসে থাকা কয়েকটি পরিচিত মুখের উপর। বাবা মা। আকরাম সাহেব বসে আছেন, সাদা পায়জামা পাঞ্জাবি পরিত। বয়সের ছাপ পড়া মুখটা আজ অদ্ভুত রকমের রাগ। তার পাশে বসে আছেন স্ত্রী, চোখে মুখে জমে আছে আবেগের কোমল ছায়া। শুধু তারা নন, ঘরের ভেতরে উপস্থিত রয়েছে আরও কয়েকজন নিকটস্থ আত্মীয়। ছোট্ট অফিস কক্ষের চারপাশে এক ধরনের গাম্ভীর্য ছড়িয়ে আছে, অথচ সেই গাম্ভীর্যের মধ্যে অনুভব করা যাচ্ছে এক পবিত্র উষ্ণতা। যেন সবাই গুরুত্বপূর্ণ মুহূর্তে অপেক্ষা করছে বাবাকে দেখা মাত্র। আনন্দের চোখ ঝাপসা হয়েছে। এতক্ষণ ধরে বুকের ভিতরে জমে থাকা অজানা ভয়, দুশ্চিন্তা আর অস্থিরতার ভার যেন একটু একটু করে হালকা হতে শুরু করে। হঠাৎ করে তার খুব ইচ্ছে করে বাবার কাছে ছুটে যেতে, ইচ্ছে করে আগের মতো তার বাবার বুকে মুখ গুজে দাঁড়িয়ে থাকে। এক পা এগিয়ে যায় সে, ঠিক তখনই অভি আলতো করে তার হাতে চেপে ধরে। আনন্দে থেমে যায়, ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় তার দিকে, চোখের ইশারাতে বুঝিয়ে দেয় তাকে শান্ত থাকতে। অন্যদিকে আকরাম সাহেব মেয়ের দিকে তাকে মৃদু করে মাথা নাড়েন। খুব ছোট্ট একটা ইশারা, কিন্তু সেই ইশারা যথেষ্ট ছিল। এক নিমিষে ঠান্ডা হয়ে যায় আনন্দে। চুপচে সে চুপচাপ অভির পাশে গিয়ে বসে। কিছুক্ষণ পর কাজী সাহেব প্রয়োজনীয় কাগজপত্র সামনে সাজিয়ে রাখেন। টেবিলের উপর সুশৃঙ্খল রাখা কাবিননামা, পরিচয়পত্র ও অন্যান্য নথি থেকে আনন্দের মনে হয় এই আয়োজন আজকের নয়, এর পিছনে বহুদিনের প্রস্তুতি লুকিয়ে আছে। এক এক করে প্রয়োজনীয় তথ্য যাচাই করে তারপর নির্ধারিত স্থানে স্বাক্ষরের জন্য এগিয়ে দেওয়া হয় কাগজ। কলম হাতে নিতে গিয়ে মুহূর্তের জন্য থেমে যান আনন্দী। তার মনে হয় এই ছোট্ট কালির আঁচড়টুকু হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাক্ষর। একবার চোখ তুলে অভির দিকে তাকায় সে। অভিও তাকিয়ে থেকে তার দিকে, তারপর বাবা মার দিকে এক পলক তাকিয়ে থাকেন। মা ইশারা করে সাইন করতে, তারপর ধীরে ধীরে নিজের নামটি লিখে দেয় আনন্দে। লোক জানাজানি যেহেতু হয়েছে সেহেতু সম্মান সহিত উচিত, তাই আনন্দীয় সই করে ফেলে। তারপর অভিও সাইন করে। এরপর উপস্থিত সাক্ষীরা একে একে স্বাক্ষর হয়। সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পর ঘর জুড়ে এক ধরনের গভীর নীরবতা নেমে আসে। কাজী সাহেব সামনে রাখা কাগজপত্র গুছিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে আম, আকদের কার্যক্রম শুরু করে। ছোট্ট ঘরটা বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে পবিত্রতায়। আনন্দের হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে যায়। কাজী সাহেব শরীয়ত বিধান অনুযায়ী উভয়ের সম্মতি গ্রহণ করেন। উপস্থিত সাক্ষীদের কথায় স্পষ্ট উচ্চারিত হয় কাবিনের শর্তাবলী ও মোহরের পরিমাণ। প্রতিটি যে সময় যেন স্থির হয়ে থাকে, তারপর উচ্চারিত হয় সেই সম্মতির বাক্য, যে বাক্য দুটো অপরিচিত দুই জীবনের মাঝখানে এক নতুন সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে। সাক্ষীদের উপস্থিত পরিবারের আশীর্বাদে আর শরীয়তের নিয়ম অনুসারে সম্পূর্ণ হয় তাদের আকদ। ঘরের ভেতরে ধীরে ধীরে ভেসে ওঠে প্রশান্তের নিঃশ্বাস। অভির সাঙ্গপাঙ্গরা আলহামদুলিল্লাহ বলে ওঠেন, আর আনন্দে বসে থাকে নিস্তর হয়ে। সকালে যে মেয়ে অভির উপর রাগ করে দরজার তালা ভাঙার চেষ্টা করছিল, কয়েক ঘন্টা পর সেই মেয়ে সরিয়ে দেওয়া আইনি দৃষ্টিতে অভির বৈধ স্ত্রী হয়ে বসে আছে। অবিশ্বাসে ধীরে ধীরে চোখ তুলে অভির দিকে তাকায়। অভিও তখন আগের মতো শান্ত, তবে আজ তার চোখের গভীরে এক ধরনের তৃপ্তি স্পষ্ট, যেন বহুদিনের অসম্পূর্ণ একটা অধ্যায় অবশেষে পূর্ণতা পেয়েছে। ধীরে ধীরে উপস্থিত সবাই একে একে বাইরে বেরিয়ে আসে।
আর ঠিক তখনই এতক্ষণ ধরে নিজেকে শক্ত করে রাখা আনন্দের সমস্ত বাঁধ ভেঙে যায়। সে দ্রুত এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে তার বাবাকে, মুখ লুকিয়ে দেয় আকরাম শেখের বুকে। পর মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে। তার কাঁধ চাপতে থেকে চোখের জল ভিজিয়ে দেয় বাবার পাঞ্জাবি। চারপাশের মানুষজন দৃশ্যটা দেখে ভাবছিল সদ্য বিয়ে হওয়া কোনো মেয়ের স্বাভাবিক আবেগ এটা। হয়তো তারা মনে করছিল বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্টে কাটছে মেয়েটা। কিন্তু আসল সত্য কেউ জানতো না। কেউ বুঝতে পারেনি এই কান্নার মধ্যে কত রকম অনুভূতি মিশে আছে। গত কয়েকদিনের ভয়, অনিশ্চয়তা, অভিমান, স্বস্তি আর জমে থাকা চাপ যেন একসঙ্গে চোখের জল হয়ে বেরিয়ে আসছে। আকরাম শেখ শক্ত করে মেয়ের বুকে আগলে রাখেন, বড় হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। কিন্তু চোখ তখন অন্যদিকে। ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে অভির দিকে। কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা অভি তাকিয়েছিল তার দিকে। মুহূর্তের মধ্যে দুই চোখ একে অপরের সঙ্গে আটকে যায়। গত রাতের কথা মনে পড়ে যায় আকরাম শেখের। গভীর রাতে হঠাৎ তার বাড়িতে উপস্থিত ছিল অভি। আনন্দীকে ওভাবে নিয়ে যাওয়ার পর হুট করে তার বাসা দেখে তেড়ে আসে আকরাম শেখ। কিন্তু পরিচিত কিছু মুখ দেখে চুপ সেজেন তিনি। বসার ঘরে বসে সবাই মূল কথায় চলে গিয়েছিল অভি। তার যুক্তি ছিল পরিষ্কার। যেহেতু ঘটনা অনেক দূর গড়িয়েছে আর লুকিয়ে হওয়া বিয়ের কথা মানুষ জানতে পারে, তাহলে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হবে আনন্দকে। সমাজের কাছে অপমানিত হতে হবে তার পরিবারকে। তাই সবার উপস্থিতিতে নিয়ম মেনে শরীয়ত মোতাবেক আবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। শুরুর রাগে প্রায় বিস্ফোরিত হয়ে উঠছিল আকরাম শেখ। কয়েকবার তো মনে হয়েছিল ছেলেটাকে বাড়ি থেকে বের করে দেন। কিন্তু অভি কম চতুর ছিল না। একের পর এক যুক্তি, বাস্তবতা, পরিস্থিতি কথা এমনভাবে তুলে ধরেছিল যে শেষ পর্যন্ত আকরাম শেখ থেমে যেতে হয়। পাশে বসে আয়না বেগম মেয়ের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে যান। তবে সম্মতি দেওয়ার আগে আকরাম শেখ স্পষ্ট ভাষায় একটা কথা জানান দিয়েছিল, বিয়ে হবে, কিন্তু বিয়ের পর আনন্দে আমার কাছে থাকবে। অভি ভুরু কুঁচকে তাকায় তার দিকে। বেশ আক্রোশ নিয়ে আকরাম শেখকে বলে, জান দেব কিন্তু মেয়ে দেব না। কথাটা শুনে অভি কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সোফায় পেছনে হেলান দিয়ে ঠান্ডা গলায় বলে, জান নেব কিন্তু বউ ছাড়বো না। সেদিন রাতের সেই কথোপকথনের পর প্রায় আধ ঘন্টা ধরে দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। একজন মেয়ের বাবা, অন্যজন মেয়ের স্বামী। দুজনের মাঝে ছিল প্রবল জেদ। শেষ পর্যন্ত কেউ পক্ষ কাউকে বোঝাতে পারেনি। তবে একটা বিষয়ে দুজনে একমত হয়েছিল, এটা এই বিয়েটা প্রকাশ্য হবে। মান সম্মানের কথা ভেবে রাজি হয়ে যায় আকরাম শেখ। কারণ মধ্যবিত্ত মানুষের জীবনে অনেক সময় আবেগের চেয়ে সম্মানের মূল্য অনেক বেশি। নিজের কষ্ট, নিজের রাগ, নিজের অপছন্দ সব কিছু চাপা দেওয়া হয়, কিন্তু সমাজের সামনে মাথা নত হয়ে যাওয়াটা, ভয়টা সহজে এড়ানো যায় না। আর আর আজ কাজী অফিসের সামনে দাঁড়িয়ে মেয়েকে বুকে আগলে রেখো আকরাম শেখ বুঝতে পারছিল বিয়ে তিনি মেনে নিয়েছেন ঠিকই, কিন্তু অভির সঙ্গে তার লড়াই এখন শেষ হয়নি। অন্যদিকে অভির চোখের ভাষাও যেন একই কথা বলছে, এই যুদ্ধের শুরু হয়েছে মাত্র, শেষ হতে এখনো অনেক সময় বাকি। চোখের চশমা চোখে দিয়ে আনন্দের মাথা রেখে অভি বলে, বাবার বুক ছাড়ো, স্বামীর বুকে আসো সোনামণি। আনন্দে অশ্রুসিক্ত চোখে একবার বাবার মুখের দিকে তাকায়। সেই চাহনিতে ছিল অসহায় আত্মী, শেষবারের মতো আশ্রয় খোঁজা আকুতি। কাপা মায়াভরা কণ্ঠে বলে ওঠে, এই লোকটার সঙ্গে আমি যাব না বাবাই। আকরাম শেখ মেয়ের মাথায় স্নেহভরা হাত বুলিয়ে দেন, অথচ সেই হাতের উষ্ণতায় আজ কোনো আশ্বাস নেই, সেই নীরবতার প্রতিশ্রুতি। দীর্ঘশ্বাস চেপে তিনি শান্ত গলে বলেন, বিয়ের পর স্বামীর বাড়িতে যেতে হয় মা। কথাগুলো যেন বজ্রঘাত হয়ে আছড়ে পড়ে আনন্দের বুকে। মুহূর্তে মনে হলো পায়ের নিচের মাটিটুকু সরে গেছে। যে মানুষটা মাত্র একদিন আগে বুক পেতে তাকে আগলে রেখেছিল, আজ তিনি নিজের হাতে তাকে তুলে দিচ্ছেন এমন এক মানুষের কাছে যার নাম শুনলে তার অন্তর কেঁপে ওঠে। হতভম্ব আনন্দে ছুটে গিয়ে মায়ের আঁচল শক্ত করে আঁকড়ে ধরে। তার কণ্ঠ ভেঙে এলো কান্নায়, মা গো, তুমি কি আমাকে এমন একজন মানুষের কাছে থাকতে বলবে? আয়না বেগম মেয়ের কাঁপতে থাকা হাত দুটো নিজের মুঠোয় নিয়ে তাকে বুকে টেনে নিল। তারপর বুক ভারী হয়ে উঠছে। তবুও সমাজের কঠিন বাস্তবতার কাছে একজন মায়ের মমতা আজ বড় অসহায়। ধীরে ধীরে তিনি বললেন, এখন সেই তো স্বামী আনন্দী, পুরো এলাকা জেনে গেছে তোদের বিয়ের কথা। একবার তোর বাবার সম্মানের কথাটা ভাব মা।
কথাগুলো বলে আনন্দী হাত আলগা হয়ে এলো। ধীরে ধীরে সে মায়ের কাছ থেকে সরে দাঁড়ায়। আশ্চর্যের বিষয়, তার চোখে এক ফোঁটা পানিও নেই। হয়তো কান্নার একটা সীমা থাকে, সেই সীমা পেরিয়ে গেলে মানুষ আর কাঁদতে পারে না, শুধু ভেতরের নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে যায়। সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। মনের ভিতরে একটাই প্রশ্ন বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। একটা মেয়ের ফুলের মতো কোমল স্বপ্নে মোড়া জীবন যে মানুষ কতটা নির্মম পদদলিত করছে, তাকে কিভাবে ভালোবাসা যায়, কিভাবে তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নেওয়া যায়, যে মানুষটাকে দেখলে বুকের ভেতরে ভয় আর ঘৃণা একসঙ্গে জন্ম নেয়। তার সঙ্গে একই ছাদের নিচে বাকি জীবনটা কাটানোর শক্তি কি আদৌ কি কোনো মেয়ের থাকে? তারপর হঠাৎ অভি এগিয়ে এসে আনন্দের কবজি শক্ত করে চেপে ধরে। সে আঁকড়ে ধরা স্পর্শে ছিল কর্তৃত্ব, ছিল একরাশ নির্দয় নিশ্চয়তা। এরপর আকরাম শেখ আয়না বেগমের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি টেনে বলে, বউ নিয়ে চললাম, একদম আপনাদের নাতি নাতনি নিয়েই ফিরবো, দোয়া করবেন। কথাগুলো শুনে চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। কারো মুখে কোনো শব্দ নেই, প্রতিবাদের ভাষা যেন হারিয়ে ফেলছে। চোখে কালো চশমাটা এঁটে অভি কোনোরকম দম্ভভরা ভঙ্গিতে আনন্দীর হাত শক্ত করে ধরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। আনন্দী একবার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। প্রতিবাদ করার ইচ্ছেটুকু যেন তার ভেতর থেকে নিঃশেষ হয়ে গেল। যে বাবা বুকে মাথা রাখলে এতদিন পৃথিবীর সব ভয় ভুলে থাকতো, সেই বটগাছের মতো বিশাল আশ্রয়টি আজ তাকে রক্ষা করতে পারল না। তবে আর কোথায় যাবে সে? কার কাছে গিয়ে দাঁড়াবে? নীরবে অভির সঙ্গে পা বাড়ল আনন্দী। গাড়ির দরজার কাছে পৌঁছে অভি দরজা খুললে তাকে ভেতরে বসিয়ে দিল। তারপর নিজে চালকের আসনে গিয়ে বসলো। ইঞ্জিনের শব্দে নিস্তব্ধতা ভাঙলেও তাদের দুজনের মাঝখানে জমে থাকা নীরবতা একটুও ভাঙল না। পুরো পথ জুড়ে অভি একবারের জন্য কোনো কথা বলল না। আনন্দী জানলার বাইরে দৃষ্টিতে তাকিয়ে রইল। গাড়িটা এখনো সামনে এগিয়ে চলল। তার সঙ্গে আনন্দের পরিচিত পৃথিবীটা যেন ধীরে ধীরে পিছনে ফেলে হারিয়ে যেতে লাগলো। গাড়ি এসে থামে ঠিক অভির বাড়ির সামনে। ব্রেক কষার সঙ্গে সঙ্গে দরজা খুলে দ্রুত নেমে পড়ে আনন্দী। এক মুহূর্ত অপেক্ষা না করে সে সোজা বাড়ির ভিতরে ঢুকে পড়ে, যেন গাড়ির ভিতরে তার কাছে অসহনীয় হয়ে উঠছিল। অভি অবশ্য তাড়াহুড়ো করল না, নিশ্চিত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে নিজের সাঙ্গপাঙ্গদের দিকে তাকিয়ে বলল, আগামী 3 দিন আমি বাড়ি থেকে বাইর হব না, কেউ আমারে ডিস্টার্ব করবি না। কথাটা শুনে সাঙ্গপাঙ্গরা একে অন্যের মুখ চাওয়াচাই করে চাপা হাসি হেসে ফেলে। তাদের এই অর্থবহ হাসি অভির চোখ এড়াল না। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে অলস ভঙ্গিতে শরীর টান টান করে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে প্রথমে সদর দরজায় বড়সড় একটা তালা ঝুলিয়ে দিল। ধাতব তালার শব্দে পুরো বাড়ি যেন আরো নিস্তব্ধ হয়ে উঠল। সে ধীর পায়ে শোবার ঘরের দিকে এগিয়ে গেল অভি। ঘরে ঢুকে তার দৃষ্টি গিয়ে থামল বারান্দায় কাচের দরজার দিকে। আনন্দী নিঃশব্দে সেখানে দাঁড়িয়েছে, মাথাটা দরজার সঙ্গে হেলান দেওয়া, দৃষ্টি বাইরে কোথাও স্থির। মুখে কোনো অভিব্যক্তি নেই, যে জন্য সমস্ত অনুভূতি এক মুহূর্তে পাথর হয়ে গেছে। নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালো অভি। দুজনের মাঝখানে সামান্য দূরত্বটুকু ইচ্ছে করে মুছে দিল। আনন্দের পিঠে তার শরীরের উষ্ণতা লাগতে আনন্দের বুকের ভিতরটা কেঁপে উঠতে শুরু করলো। অজান্তে সে শুকনো ঢেক করলো। অভি ধীরে ধীরে মুখটা তার কানের কাছে নিয়ে নিচু কিন্তু ভারী স্বরে বলল, আজ থেকে তুমি সম্পূর্ণ আমার, এক চুলো পরিমাণ অন্য করো না। আনন্দের ঠোঁট কেঁপে ওঠে, আমি? শব্দটা সম্পূর্ণ হওয়ার আগে অভি এক ঝটকায় তাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। এক হাতে বারান্দার কাছে দরজাটা বন্ধ করে নেয় আর অন্য হাতে শক্ত করে চেপে ধরে আনন্দকে। ঘর জুড়ে নেমে আসে এক ভারী দমবন্ধকর নীরবতা। অভি অশ্রু ভরিয়ে দিতে লাগলো আনন্দীকে। তার চোখে মুখে এক অদ্ভুত জেদ, যেন পৃথিবীর কোনো বাধাই তাকে থামাতে পারবে না। অভির এই জেদ এক প্রকার অস্বস্তি বয়ে আনে আনন্দের মুখে। আনন্দে আতঙ্কে দুপা পিছিয়ে যায়। বুকের ভেতর হৃৎস্পন্দন এত জোরে কাঁপছিল যে মনে হতে থাকে নিস্তব্ধ ঘরে তার শব্দ শোনা যাচ্ছিল। সে দুহাতে অভিকে সরিয়ে দিয়ে খাটের একপাশে গিয়ে দাঁড়ায়। অভি আবার সামনে এগোতে আনন্দে অন্যদিকে সরে চলে যায়। এভাবে শুরু হয় এক নিঃশব্দ ধাওয়া। খাটের এক প্রান্ত থেকে অপর প্রান্ত আনন্দে শুধু নিজেকে বাঁচানোর জন্য ছুটে বেড়াতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ ছিল ভয়, প্রতিটি নিঃশ্বাস ছিল অসহায়তা। অভি বিরক্তি মিশ্রিত স্বরে বলল, দুষ্টুমি করো না সোনামণি,
আমার আর তস হয়েছে না, কাছে এসো। আনন্দীর চোখ দুটো রাগে আর ঘৃণ্যে লাল হয়ে ওঠে। আচ্ছা, সব কিছু সিনেমার মতো কেন? সবাই কি? অতি কষ্টে আনন্দে কাঁপা কাঁপা হলে, আপনি আমার কাছে আসলে বড্ড ঘৃণা লাগে অভি, বোঝার চেষ্টা করুন। কথা শুনে অভি কয়েক মুহূর্তে নিশ্চুপ থেকে তারপর ধীরস্বর বলে, কাছে আয়, আর লাগবে না। আমি আপনাকে ঘৃণা করে অভি, জানি। অভির অনদৃষ্টিতে আর কঠিনতার নীরবতা থেকে আনন্দী বুঝে দেয় আজ তাকে কোনোভাবে ফিরিয়ে রাখা যাবে না। শেষ চেষ্টা হিসেবে দ্রুত পায়ে হলরুমে গিয়ে টি টেবিলের উপর রাখা ফল কাটা ছোট্ট ছুরিটা তুলে নেয়। কাপা হাতে ধারালো ফলাটা নিজের গলার কাছে চেপে ধরে অভির দিকে তাকায়। চোখে ভয়, ক্ষোভ আর অসহায়তা এক অদ্ভুত মিশেল। কিন্তু অভি যেন একেবারে বিচলিত হলো না। দু হাত বুকের উপর ভাঁজ রেখে দরজার চৌকাঠে ঠেস দিয়ে নির্বিকার চোখে তাকিয়ে রইল তার দিকে। সেই দৃষ্টিতে ছিল না আতঙ্ক, না ছিল তাড়াহুড়া, ছিল কেবল এক গভীর দুর্বৃত্ত স্থিরতা। আনন্দের কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু আপনার সঙ্গে থাকার চেয়ে সেই পাপটা করাটা বোধহয় সহজ। কথাগুলো শুনে অভির মুখে কোনো পরিবর্তন এল না। ধীর স্থির পদক্ষেপে সে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায়। একবারে পেছনে না থেকে শান্ত গলে বলে, আমারে যেদিন বুঝবা সেদিন পাগলের মতো খুঁজবা। এরপর আর এক মুহূর্ত দাঁড়ায় না, নিঃশব্দে দরজা খুলে বাইরে চলে যায়। দরজা বন্ধ হওয়ার পর ক্ষীণ শব্দটুকু যেন ঘর জুড়ে দীর্ঘশ্বাস হয়ে ছড়িয়ে পড়ে। আনন্দে ধীরে ধীরে ছুরিটা টেবিলের উপর নামিয়ে রেখে তারপর সমস্ত শক্তি এক নিমিষে নিঃশেষ হয়ে যায়। এমনভাবে সোফায় শরীর এড়িয়ে দেয়, শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রইল। মাত্র একটা দিনের ব্যবধানে জীবনটা যেন সম্পূর্ণ পাল্টে গেছে। যে জীবনে একসময় রঙিন স্বপ্নে, হাসিতে আর অগণিত ভাবনায় ভরেছিল, সেই ফুলের মতো কোমল জীবন আজ সম্পূর্ণ বিবর্ণ হয়ে গেছে। চারপাশে সব কিছু আগের মতো আছে, অথচ তার নিজের পৃথিবী যেন নিঃশব্দ ধ্বংসবস্তুতে পরিণত হয়েছে। নিজের দুর্ভাগ্যের কথা ভাবতে ভাবতে এক মুহূর্তে আনন্দ অনুভব করলো পায়ের নিচের মাটি যেন হঠাৎ করে সরে গেছে। কিছু বুঝে ওঠাকে অভি তাকে অনায়াসে কোলে তুলে নিল। এতটাই আকস্মিক ছিল ঘটনাটা যে প্রতিবাদ করার সুযোগটুকু পেল না। পরক্ষণে সম্মিতে ফিরে আসতে আনন্দে ছটফট করে উঠল। হাত পা ছুড়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করতে লাগলো আনন্দে। কিন্তু অভির বাহুবন্ধনে ছিল পাথরের মতো দৃঢ়। তার পদক্ষেপ ছিল না কোনো দ্বিধা। নিশ্চুপ ভঙ্গিতে সে আনন্দকে নিয়ে সোজা নিজেদের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকতে অন্তত সাবধানে আনন্দীকে বিছানার কিনারে বসিয়ে দিল অভি। তারপর ধীর গতিতে খুলে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। দরজা লাগানো ক্ষীণ শব্দে আনন্দের বুকের ভেতর কেঁপে ওঠে। দরজা থেকে সরে অভি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। প্রতিটি পদক্ষেপ যেন ঘরের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলছিল। আর আর আনন্দী অজানা আশঙ্কায় বুক ধড়ফড় করতে থাকে। বিছানার কিনারায় বসে তার প্রতিটি পদক্ষেপ গুনতে থাকে। অভি একেবারে সামনে এসে দাঁড়ায়। অভি ধীর হাত বাড়িয়ে তার থুতনিটা আঙুলের ডগায় তুলে ধরল। বাধ্য হয়ে চোখ তুলে তাকাতে অভির ঠোঁটের কোণে হালকা এক তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। কী সমস্যা তোর? আমি তো দেখতে খারাপ না, বডি মন্দ না, উচ্চতা তো তোর চেয়ে অনেক বেশি, তাহলে আপত্তি ঠিক কোথায়? আনন্দী এক ঝটকায় মুখ ফিরিয়ে নেয়। বুকের ভেতর জমে থাকা আতঙ্ক আর ক্ষোভ একসঙ্গে গলায় এসে আটকেল। আমি প্রেগনেন্ট অভি। কথাটা শুনে অভির মুখে বিস্ময়ের কোনো ছাপ ফুটল না, বরং চোখের কোণে যেন একচিলতে দুষ্ট হাসি খেলে গেল। শান্ত কিন্তু নির্লিপ্ত কণ্ঠে সে বলল, পা ঘেঁষাঘেঁষি করলে প্রেগনেন্ট হয় না সোনামণি। উন্মাদনা, চ্যাপ্টার 1, পর্ব 10। পুরো গল্পটা প্লে লিস্টে।